কলকাতার একটি পুরনো বাড়ির দলঘরে ৩,০০০ বছর ধরে ঘুমিয়েছিল মিশরের সবচেয়ে ভয়ঙ্কর রাজকুমার, যে মানুষের রক্ত দিয়ে পূজা করত শয়তানের, যে মৃত্যুকে জয় করতে চেয়েছিল। একজন বিজ্ঞানী কৌতূহলের বশে সেই মমিকে জাগিয়ে দিল, এবং সেই রাতেই কলকাতার রাস্তায় শুরু হলো এমন হত্যাকাণ্ড যা দেখে পাকা পুলিশ অফিসারও বমি করলেন। ৪ জন মানুষ, ৪টি ভিন্ন মৃত্যু। প্রতিটি মৃত্যুর পরে সেই একই চিহ্ন, মিশরের মরুভূমির হলুদ বালি আর রক্তে আঁকা শয়তানের প্রতীক। তারানাথ কি পারবেন ৩,০০০ বছরের এই অভিশাপ থামাতে? একটা লাশ পাওয়া গেল কলকাতার তলঘরে। শরীরে ১ ফোঁটা রক্ত নেই, 2টো চোখ উপড়ানো, বুকে আঁকা অজানা প্রতীক। দ্বিতীয় লাশ পাওয়া গেল গলিতে, মাথার খুলি গুঁড়ো। তৃতীয় লাশের হাড় ভেতর থরতো লাশ, 2 টুকরো। পুলিশ বুঝতে পারছে না এটা মানুষের কাজ কিনা, কারণ এটা মানুষের কাজ নয়। এটা ৩,০০০ বছর আগে মিশরে মৃত এক রাজকুমারের কাজ, যে এখন কলকাতার রাস্তায় হাঁটছে। এই গল্প শুরু হয় ৩,০০০ বছর আগে মিশরের থিবস শহরে, যেখানে নীল নদের পশ্চিম তীরে দাঁড়িয়ে আছে মৃতদের শহর। সেই শহরে রাজাদের বিশাল বিশাল সমাধি, পাথরের মন্দির এবং হাজার হাজার বছরের পুরনো নীরবতা। কিন্তু একটি রাতে সেই নীরবতা ভেঙে গেল, এবং সেই রাতের ঘটনা ৩,০০০ বছর পরে কলকাতা শহরে এমন এক আতঙ্ক নিয়ে এলো যা দেখে পাকা পুলিশ অফিসারও কাঁপতে শুরু করলেন। সেই রাতে থিবসের একটি গোপন মন্দিরের ভেতরে মশালের আলোয় দাঁড়িয়েছিলেন এক যুবক। তার নাম আমেনখেপ্রু, এবং তিনি ছিলেন মিশরের ফারাও ৩য় রামেসেসের পুত্র। বয়স মাত্র ৩০, কিন্তু চোখে এমন একটা গভীরতা ছিল যা সাধারণ মানুষের চোখে থাকে না। অন্ধকারের গভীরতা, রক্তের তৃষ্ণা। কারণ আমেনখেপ্রু মিশরের ভালো দেবতাদের পূজা করতেন না, তিনি পূজা করতেন শেটকে, যিনি ছিলেন বিশৃঙ্খলার দেবতা, অন্ধকারের দেবতা, রক্ত আর ধ্বংসের দেবতা। মন্দিরের মেঝেতে একটি বড় বৃত্ত আঁকা ছিল, কিন্তু সাধারণ রঙে নয়, মানুষের তাজা রক্তে। সেই বৃত্তের ভেতরে 5টি মোমবাতি জ্বলছিল, আর 5টি কোণে রাখা ছিল 5টি মাথার খুলি, যেগুলো মানুষের খুলি। আমেনখেপ্রু এর আগেও অনেক মানুষকে হত্যা করেছিলেন তার শেট পূজার জন্য, এবং তার বাবা ফারাও জানতেন, কিন্তু ভয়ে কিছু বলতেন না, কারণ আমেনখেপ্রুর ক্ষমতা আর হিংস্রতা দেখে সবাই থরথর করে কাঁপত। সেই রাতে আমেনখেপ্রু একটি বিশেষ অনুষ্ঠান করছিলেন, যা আগে কোনো মানুষ করেনি। তিনি শেটের কাছ থেকে অমরত্ব চাইছিলেন, মৃত্যুকে জয় করার ক্ষমতা চাইছিলেন। তার হাতে একটি কালো পাথরের পাত্রে ছিল তাজা মানুষের রক্ত, আর তিনি উচ্চস্বরে মিশরীয় ভাষায় মন্ত্র পড়ছিলেন। যতই মন্ত্র এগোচ্ছিল, মন্দিরের বাতাস ভারী হয়ে আসছিল, মশালের আলো কাঁপছিল, এবং একটা পুরনো পচা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছিল। আমেনখেপ্রু বুঝতে পারছিলেন শেট সাড়া দিচ্ছেন, এবং আনন্দে তার মুখে এক ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি অঘটন ঘটল। মন্ত্রের একটি বিশেষ শব্দ উচ্চারণ করতে গিয়ে আমেনখেপ্রুর জিভ পিছলে গেল, এবং শব্দটা ভুল হয়ে গেল। শুধু একটি মাত্র শব্দ ভুল, কিন্তু সেটুকুই যথেষ্ট ছিল। সঙ্গে সঙ্গে সব মোমবাতি নিভে গেল, মন্দিরে খুটখুটে অন্ধকার নামল,
এবং এমন একটা শব্দ হলো যেন পাথর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমেন খেপ্রু বুঝতে পারলেন যে ভুল হয়ে গেছে এবং শেটের শক্তি এখন আর তার বশে নেই, বরং সেই শক্তি এখন তাঁকেই গ্রাস করতে আসছে। তিনি একটি মাত্র চিৎকার করলেন এবং তারপর নিঃশব্দতা। পরদিন সকালে পুরোহিতরা এন্দিরে এসে দেখল আমেন খেপ্রু মেঝেতে পড়ে আছেন, শ্বাস নেই, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার চোখ দুটো খোলা এবং সেই খোলা চোখে এমন কিছু আছে যা দেখে পুরোহিতরা আতঙ্কে পিছিয়ে গেলেন। কারণ সেই চোখে প্রাণ নেই, কিন্তু তবুও কিছু একটা আছে, একটা উপস্থিতি, একটা তীব্র ক্রোধ যা যেন দেখা যাচ্ছে। পুরোহিতদের প্রধান বুঝলেন যে আমেন খেপ্রুর আত্মা শরীর ছেড়ে যায়নি, বরং আটকে আছে জীবন্ত মৃত হয়ে। তখন পুরোহিতরা সিদ্ধান্ত নিলেন যে এই ভয়ঙ্কর রাজকুমারকে সমাধিস্থ করতে হবে, কিন্তু এমনভাবে যাতে এই শক্তি কখনো বাইরে বেরোতে না পারে। ৩৩ দিন ধরে বিশেষ পদ্ধতিতে মমি তৈরি হলো, সাধারণ মমির চেয়ে আলাদা করে। শরীরে বিশেষ লেপ লাগানো হলো, বিশেষ মন্ত্রে বাঁধা হলো এবং সমাধির দেওয়ালে মিশরীয় হাইরোগ্লিফিক্সে লেখা হলো, এই সমাধিতে ঘুমায় আমেন খেপ্রু, শেটের অভিশপ্ত পুত্র। যে এই সমাধি খুলবে সে মৃত্যুকে ডেকে আনবে, আর যে এই মমিকে জাগাবে সে রক্তের সাগরে ডুবে মরবে। তারপর সমাধির ভারী পাথরের দরজা বন্ধ হল এবং ৩,০০০ বছরের জন্য আমেন খেপ্রু অন্ধকারের মধ্যে শুয়ে রইলেন। ৩,০০০ বছর পরে ১৮৮৫ সালে একজন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকের হাতে সেই সমাধির দরজা খুলল। স্যার হেনরি ক্রফটন ছিলেন ৫০ বছর বয়সী একজন ইংরেজ, মুখে বড় গোঁফ, হাতে সবসময় একটা নোটবুক আর মাথায় সব সময় পুরাতন জিনিস খোঁজার নেশা। তিনি মিশরের থিবসের কাছে একটি পাহাড়ের গায়ে বন্ধ সমাধি খুঁজে পেলেন এবং তার দলে থাকা মিশরীয় অনুবাদক আহমেদ যখন দেওয়ালের লেখা পড়ে ভয়ে পিছিয়ে গেল এবং বলল, সাহেব, এই সমাধি খোনা উচিত নয়, লেখা আছে যে খুলবে সে মৃত্যুকে ডেকে আনবে। তখন ক্রফটন হেসে বললেন, এটা শুধু চোর ঠেকানোর জন্য লেখা, আমরা বৈজ্ঞানিক গবেষণার জন্য এসেছি। আহমেদ সেদিনই কাজ ছেড়ে চলে গেল, কিন্তু ক্রফটন পরোয়া করলেন না। বাকি দল নিয়ে সমাধি খুললেন এবং ভেতরে একটি অসাধারণ মমি দেখে মুগ্ধ হয়ে গেলেন। ৩,০০০ বছর পরেও মমিটি এত ভালোভাবে সংরক্ষিত যে দেখে মনে হয় সদ্য তৈরি। মুখে সোনার মুখোশ, চারপাশে কালো পাথরের শেটের মূর্তি। ক্রফটন বললেন, এটা কলকাতায় নিয়ে যাব, প্রদর্শনীতে রাখব। কিন্তু সেই রাতেই তার দুজন সহকারী অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং কলকাতায় আসার পথে জাহাজে দুজন নাবিক মারা গেল। ক্রফটন তার নোটবুকে লিখলেন, অদ্ভুত কাকতালীয়, এবং কোনো চিন্তা করলেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। কলকাতার অ্যালবার্ট হলে প্রদর্শনী শুরু হলো, খবরের কাগজে বড় করে ছাপা হলো, শহরের মানুষ দলে দলে এলো মিশরীয় মমি দেখতে। কিন্তু মাত্র ৩ মাস পরে একটি রহস্যজনক ঘটনা ঘটল। এক রাতে মমিটি গায়েব হয়ে গেল। কোনো তালা ভাঙল না, কোনো জানলা খুলল না, শুধু বাক্স খালি, এবং বাক্সের মেঝেতে পড়ে আছে কিছু বালি, মরুভূমির বালির মতো হলুদ বালি, যা কলকাতায় কোথা থেকে এলো কেউ বলতে পারল না। পুলিশ তদন্ত করল, কোনো সুরাহা হলো না, এবং ধীরে ধীরে শহর ভুলে গেল। এখন ১৯৫২ সাল,
এবং এখন থেকে গল্পটা সত্যিকারের ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে। ভবানীপুরের একটি পুরনো 3 তলা বাড়িতে থাকতেন সুব্রত বসু, বয়স 35, প্রেসিডেন্সি কলেজের বায়োকেমিস্ট। তার দাদা ছিলেন ডক্টর প্রফুল্ল বসু, বিখ্যাত রসায়নবিদ, এবং অ্যালবার্ট হলের সেই মমি যে রহস্যজনকভাবে গায়েব হয়েছিল তার পেছনে ছিল প্রফুল্লবাবুর হাত। তিনি 1885 সালে সেই মমি দেখে এত মুগ্ধ হয়েছিলেন যে রাতের অন্ধকারে নিজেই মমিটি চুরি করে বাড়িতে নিয়ে এসেছিলেন, শুধু গবেষণার জন্য, মিশরীয়রা কিভাবে শরীর সংরক্ষণ করত সেটা জানার জন্য। কিন্তু মমিটি বাড়িতে আনার পর একটা অজানা ভয় তাকে ঘিরে ধরেছিল এবং তিনি গবেষণা না করেই মমিটি বাড়ির তলঘরের একটি ঘরে লুকিয়ে রেখেছিলেন। মারা যাওয়ার আগে তিনি তার ছেলেকে বলে গিয়েছিলেন, তলঘরের সেই ঘর কখনো খুলবি না, এবং ছেলে সেই কথা মেনে চলেছিল, ছেলের ছেলেও মেনে চলেছিল। কিন্তু সুব্রত বসু ছিলেন আধুনিক বিজ্ঞানের মানুষ, যুক্তিতে বিশ্বাসী, এবং ভয়কে সে বৈজ্ঞানিক দুর্বলতা মনে করত। দাদার পুরনো নোটবুক ঘাঁটতে গিয়ে সে পেল যে মিশরীয় মমি সংরক্ষণে যে রাসায়নিক ব্যবহার হয়েছে তা আধুনিক চিকিৎসায় বিপ্লব আনতে পারে। এই কথা পড়ে সুব্রত আর থাকতে পারল না। সে তলঘরের মর্চে ধরা তালার চাবি খুঁজে বের করল এবং অক্টোবরের এক রাতে টর্চ হাতে নামল তলঘরে। ভেতরে ধুলো আর পুরনো গন্ধ, এবং কোণে একটি বড় কাঠের বাক্স। সুব্রত বাক্সের ঢাকনা খুলতেই দেখল লেনেনের কাপড়ে মোড়া একটি মমি, অবিশ্বাস্য রকম ভালোভাবে সংরক্ষিত, মুখে সোনার মুখোশ। সে আনন্দে চিৎকার করে উঠল, অসাধারণ, এবং নোটবুক বের করে লিখতে শুরু করল। পরের 3 দিন ধরে সে মমির গায়ের কাপড়ের টুকরো নিয়ে ল্যাবে পরীক্ষা করল, রাসায়নিক বিশ্লেষণ করল, এবং মিশরীয়রা যে মিশ্রণ ব্যবহার করত তার একটি পুনর্নির্মাণ তৈরি করল। 4র্থ দিন রাতে সুব্রত আবার তলঘরে নামল, হাতে একটি সিরিঞ্জ ভর্তি সেই বিশেষ রাসায়নিক মিশ্রণ। সে মমির পাশে বসে পড়ল, এটা শুধু বিশ্লেষণের জন্য, দেখব শরীরের টিস্যু কিভাবে সাড়া দেয়, এবং সিরিঞ্জটি মমির বাহুতে ঢুকিয়ে দিল। তারপর অপেক্ষা করল 5 মিনিট, 10 মিনিট, কিছু হলো না। সে উঠে যেতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে মমির হাতটা নড়ে উঠল। সুব্রত প্রথমে ভাবল হ্যালুসিনেশন, কিন্তু তারপর দেখল মমির বুক ওঠানামা করছে, শ্বাস নিচ্ছে, এবং ধীরে ধীরে মমির চোখ দুটো খুলে গেল। শুকনো কালো চোখ, কিন্তু সেই চোখে একটু একটু করে লাল আলো জ্বলে উঠল, আগুনের মতো লাল, 3000 বছরের ক্রোধের আগুন। সুব্রত দৌড়াতে শুরু করল, কিন্তু লেনেনের কাপড়ে মোড়া একটা ঠান্ডা হাত পেছন থেকে তার কাঁধ চেপে ধরল, এবং সুব্রতর চিৎকার তলঘরের পাথরের দেওয়ালে আটকে রইল, বাইরে পৌঁছাল না। পরদিন সকালে কাজের লোক মণি বাড়িতে এসে সাড়া শব্দ না পেয়ে দুপুরে পুলিশ ডাকল। পুলিশ তলঘরে নেমে যা দেখল তা বর্ণনা করা কঠিন। সুব্রত বসু মেঝেতে পড়ে আছেন, কিন্তু তার শরীর সম্পূর্ণ রক্তশূন্য, চামড়া সাদা কাগজের মতো পাতলা হয়ে গেছে, দুটো চোখ উপড়ে নেওয়া হয়েছে, এবং খালি চোখের কোটর থেকে তাকালে ভেতর দিয়ে অপর পাশ দেখা যাচ্ছে, আর বুকে রক্ত দিয়ে আঁকা একটি মিশরীয় প্রতীক, শেটের প্রতীক। পুলিশের সিনিয়র অফিসারও বমি করলেন সেই দৃশ্য দেখে। তদন্ত করে দেখা গেল তলঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কোনো জানলা নেই। কিভাবে এই হত্যা হলো সেটা কেউ বুঝতে পারল না। আর সেই পুরনো কাঠের বাক্স
সম্পূর্ণ খালি। আমেন খেপ্রু পেরিয়ে পড়েছেন ৩,০০০ বছর পরে কলকাতার রাস্তায়। সুব্রত বসুর মৃত্যুর ৩ দিন পরে ভবানীপুরের মেরিপোজ লেনে রাত ২টোর সময় দ্বিতীয় হত্যাকাণ্ড হল। রাস্তার মুচি হরিলাল মদ খেয়ে বাড়ি ফিরছিল। গলির মোড়ে একটা অস্বাভাবিক লম্বা ছায়া দেখে জিজ্ঞেস করল, কে? কিন্তু উত্তর পেল না। তারপর সেই ছায়া থেকে বেরিয়ে এলো লিনেনের কাপড়ে মোড়া একটি অদ্ভুত সত্তা। মুখে সোনার মুখোশ, চোখে লাল আলো, এবং হরিলাল চিৎকার করার আগেই একটা মোড়ানো হাত তার মাথায় এমনভাবে আঘাত করল যেন একটা পাথর দিয়ে আর একটা পাথর ভাঙা হচ্ছে। সকালে পাওয়া গেল হরিলালকে। মাথার খুলি সম্পূর্ণ গুঁড়ো এবং বুকে সেই একই মিশরীয় প্রতীক রক্তে আঁকা। পাড়ার লোক বলাবলি করল, এত শক্তি কোনো মানুষের থাকে? কিন্তু কেউ জানল না এটা মানুষের কাজ নয়। এর ৫ দিন পরে শ্যামবাজারের একটি গলিতে তৃতীয় হত্যাকাণ্ড। রাত ৩টে একটি একাকী মহিলা সুনীতি ঠান্ডায় ঘুম থেকে উঠে দেখল তার ঘরের কোণে সেই লম্বা ছায়া দাঁড়িয়ে। সে পালাতে চাইল কিন্তু পারল না, কারণ পা যেন মাটিতে আটকে গিয়েছিল। সেই মমি তার দিকে এগিয়ে এলো এবং পরদিন সকালে প্রতিবেশীরা দেখল সুনীতির ঘরের দেওয়ালে রক্তে বড় বড় করে মিশরীয় হায়ারোগ্লিফিক্স লেখা, এবং সুনীতির শরীর মেঝেতে রক্তশূন্য। কিন্তু এবার শুধু মৃত্যু নয়, শরীরের হাড়গুলো ভেতর থেকে গুঁড়ো হয়ে গেছে, যেন সমস্ত শক্তি চুষে নেওয়া হয়েছে। কলকাতার পুলিশ হতবুদ্ধি। ৩টি হত্যাকাণ্ড, ৩টিতেই একই ধরনের নিষ্ঠুরতা, ৩টিতেই সেই মিশরীয় প্রতীক, কিন্তু কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। শুধু একটি জিনিস কমন, প্রতিটি ঘটনাস্থলে অল্প পরিমাণ হলুদ বালি পাওয়া যাচ্ছে, মরুভূমির বালির মতো, যা কলকাতায় কোথাও থেকে আসার কথা নয়। এই সময়ে হরিপদ মুখার্জির চিঠি পেলেন তারানাথ। হরিপদবাবু ছিলেন তারানাথের পুরনো বন্ধু, যিনি সবসময় অলৌকিক ঘটনার খোঁজ রাখতেন এবং তারানাথকে দিয়ে সেগুলো সমাধান করাতেন। এবারের চিঠিতে তিনি লিখেছেন, তারানাথদা, কলকাতায় এমন কিছু ঘটছে যা পুলিশের বোঝার ক্ষমতার বাইরে। 3টি হত্যাকাণ্ড, এবং প্রতিটিতে এমন নিষ্ঠুরতা যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। তুমি যদি এখনই না এসো তাহলে আরো অনেক মানুষ মরবে। তারানাথ চিঠি পড়লেন এবং বুঝলেন এটা সাধারণ ঘটনা নয়। তিনি ছিলেন 50 বছর বয়সী একজন মানুষ, রোগা চেহারা, মুখে সাদা দাড়ি, কিন্তু চোখে এমন একটা তীক্ষ্ণতা ছিল যা দেখলে বোঝা যেত এই মানুষ অনেক কিছু জানেন যা সাধারণ মানুষ জানে না। তিনি ছিলেন তান্ত্রিক সাধক, অলৌকিক শক্তির বিশেষজ্ঞ, এবং জীবনে এমন অনেক ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি হয়েছেন যা শুনলে মানুষের ঘুম চলে যায়। তারানাথ সেদিনই কলকাতায় রওনা হলেন। ব্যাগে রইল তার সাধনার কিছু জিনিস, তামার পাত, রুদ্রাক্ষের মালা এবং একটি ছোট ত্রিশূল যা তার গুরু দিয়েছিলেন। ট্রেনে বসে তিনি ভাবলেন, হরিপদবাবু লিখেছেন মিশরীয় প্রতীক, মরুভূমির বালি এবং রক্তশূন্য শরীর। এই 3টি জিনিস একসাথে মানে এটা কোনো সাধারণ ভূত বা প্রেত নয়, এটা অনেক পুরনো, অনেক শক্তিশালী এবং অনেক বেশি বিপজ্জনক কিছু। কলকাতায় পৌঁছে তারানাথ প্রথমে গেলেন হরিপদবাবুর কাছে, সব শুনলেন। তারপর নিজে গেলেন 3টি ঘটনাস্থলে। প্রতিটি জায়গায় সেই হলুদ বালি দেখলেন, প্রতিটি জায়গায় মিশরীয় প্রতীকের ছবি দেখলেন, এবং প্রতিটি জায়গায় চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে
একটা শক্তি অনুভব করলেন। সেই শক্তি পুরনো, অনেক পুরনো, মিশরের মরুভূমির মতো পুরনো। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। সেদিন রাতে হরিপদবাবুর বাড়িতে বসে তারানাথ বললেন, এটা কোনো বাংলার ভূত বা প্রেত নয়, এটা এসেছে অনেক দূর থেকে, অনেক পুরনো সময় থেকে। এই শক্তিকে থামাতে হলে আগে জানতে হবে এটা কি। আমাকে এই শহরের সব পুরনো রেকর্ড দেখতে হবে, ব্রিটিশ লাইব্রেরিতে যেতে হবে এবং একজন মিশর বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে। হরিপদবাবু জিজ্ঞেস করলেন, তুমি কি ভয় পাচ্ছে? তারানাথ হাসলেন এবং বললেন, ভয় পাচ্ছি, কিন্তু ভয় পেলেই থামতে হয় না। সেই রাতেই চতুর্থ হত্যাকাণ্ড হল। এবার শিকার হলেন একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর রমেন দাস, যিনি সন্দেহজনক ব্যক্তির খোঁজে ভবানীপুরের গলিতে একা টহল দিচ্ছিলেন। পরদিন সকালে পাওয়া গেল তার শরীর দুই টুকরো হয়ে, কোমরের উপরের অংশ একদিকে, নিচের অংশ অন্যদিকে, এবং দুটি টুকরোর মাঝখানে সেই হলুদ বালি ছড়ানো আর মিশরীয় প্রতীক আঁকা। কলকাতা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। খবরের কাগজে বড় হেডলাইন, পুলিশ কমিশনার হতবুদ্ধি। আর তারানাথ বুঝলেন যে আর সময় নেই, দ্রুত এই রহস্যের সমাধান করতে হবে, নইলে কলকাতার রাস্তায় রক্তের স্রোত বইবে। পরদিন সকালে তারানাথ বেরিয়ে পড়লেন কলকাতা রাস্তায়, এবং প্রথম গন্তব্য ছিল পার্ক স্ট্রিটের ব্রিটিশ লাইব্রেরি, যেখানে কলকাতার পুরনো সব রেকর্ড, পত্রিকার কাটিং, সরকারি নথি এবং ব্রিটিশ আমলের বিভিন্ন প্রদর্শনীর বিবরণ সংরক্ষিত আছে। তারানাথ জানতেন যে কোনো অজানা শত্রুর সাথে লড়াই করতে হলে আগে সেই শত্রুকে ভালো করে চিনতে হবে, তার ইতিহাস জানতে হবে, তার দুর্বলতা খুঁজে বের করতে হবে। শুধু সাহস দিয়ে লড়াই হয় না, বুদ্ধি আর জ্ঞান লাগে। লাইব্রেরিতে ঢুকে তারানাথ লাইব্রেরিয়ান বৃদ্ধ নারায়ণবাবুকে বললেন, 1885 সালের কলকাতার পত্রিকা দেখতে চাই, বিশেষত অ্যালবার্ট হলের মিশরীয় মমি প্রদর্শনী সম্পর্কে যা কিছু আছে। নারায়ণবাবু একটু অবাক হলেন, কিন্তু কিছু না বলে ভেতরে গেলেন এবং ধুলো ঝাড়তে ঝাড়তে কিছু পুরনো পত্রিকার বাঁধানো সংকলন নিয়ে এলেন। তারানাথ সেগুলো নিয়ে একটা কোণের টেবিলে বসলেন এবং পাতা উল্টাতে শুরু করলেন। অনেকক্ষণ ধরে খোঁজার পরে তারানাথ 1885 সালের নভেম্বর মাসের একটি পত্রিকায় পেলেন বড় করে ছাপানো একটি খবর, স্যার হেনরি ক্রফটনের মিশর অভিযান এবং কলকাতায় আনিত 3000 বছরের পুরনো মমি। সেই খবরে লেখা ছিল ক্রফটন কিভাবে থিবসাসের সমাধি আবিষ্কার করলেন, কিভাবে মমি কলকাতায় আনলেন এবং অ্যালবার্ট হলে প্রদর্শনীর বিবরণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তারানাথের চোখে পড়ল, সেটা হলো একটা ছোট্ট নোট পত্রিকার পাশে কলমে লেখা। কেউ একজন পড়তে পড়তে লিখে রেখেছিল, এই মমের নাম আমেন খেপ্রু, সেটপন্থী, রক্তের পিপাসু, মৃত্যুর পরেও বিপজ্জনক। তারানাথ সেই নামটা নোট করলেন, আমেন খেপ্রু। এই নাম আগে শোনেননি, কিন্তু সেটপন্থী শব্দটা দেখে বুঝলেন বিষয়টা কতটা গভীর। সেট হলেন মিশরের সবচেয়ে ভয়ঙ্কর দেবতা, অন্ধকার আর বিশৃঙ্খলার প্রতিভূ, এবং যিনি সেটের উপাসনা করতেন তিনি সাধারণ মানুষ হতেন না। তারানাথ আরও পাতা উল্টালেন এবং 1885 সালের ডিসেম্বরের শেষের দিকে একটি খবর পেলেন, অ্যালবার্ট হল থেকে মমি রহস্যজনকভাবে অন্তর্হিত, পুলিশ তদন্ত শুরু। এই খবরে মমি চুরির ঘটনা বিস্তারিত লেখা ছিল, কিন্তু কোনো সমাধান ছিল না।
লাইব্রেরি থেকে বেরিয়ে তারানাথ সরাসরি গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কারণ হরিপদবাবু আগেই বলে রেখেছিলেন যে প্রাচীন ইতিহাসের অধ্যাপক শশাঙ্ক রায় মিশরীয় সভ্যতার বিশেষজ্ঞ এবং তিনি এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। অধ্যাপক শশাঙ্ক রায়ের বয়স 70-এর কাছাকাছি। ছোট মানুষ, চোখে মোটা চশমা। সারা জীবন মিশরের ইতিহাস পড়ে পড়ে চোখ দুটো আধা বন্ধ হয়ে গেছে। কিন্তু তারানাথকে দেখে এবং আমেনখেপ্রুর নাম শুনে তিনি এমনভাবে চমকে উঠলেন যেন পুরনো ক্ষত হঠাৎ টনটন করে উঠল। আপনি এই নাম কোথায় পেলেন? অধ্যাপক শশাঙ্ক রায় জিজ্ঞেস করলেন এবং তার গলায় এমন একটা ভয় ছিল যা তারানাথ সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। তারানাথ সব ঘটনা খুলে বললেন। সুব্রত বসুর মৃত্যু, হরিলালের মৃত্যু, সুনীতির মৃত্যু, ইন্সপেক্টর রমেন দাসের মৃত্যু এবং প্রতিটি ঘটনাস্থলে পাওয়া মিশরীয় প্রতীক আর মরুভূমির বালি। অধ্যাপক শশাঙ্ক শুনতে শুনতে আরও ছোট হয়ে গেলেন যেন, এবং শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বসুন, আমাকে আমেনখেপ্রুর পুরো কাহিনী বলতে হবে। অধ্যাপক শশাঙ্ক রায় বললেন যে আমেনখেপ্রু ছিলেন মিশরের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তিত্বদের একজন, যাকে মিশরীয় পুরোহিতরা শেটের অভিশপ্ত পুত্র বলে ডাকত। তিনি ফারাওয়ের সন্তান হয়েও দেবতাদের বিধান মানতেন না, বরং মানুষের রক্ত দিয়ে কালো জাদুর অনুষ্ঠান করতেন। তার হাতে মারা গিয়েছিল 16 জন নিরীহ দাস, এবং প্রতিটি হত্যার পরে তিনি শেটের মূর্তির সামনে সেই রক্ত ঢেলে দিতেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমেনখেপ্রু চাইছিলেন অমরত্ব, মৃত্যুকে জয় করার ক্ষমতা, এবং সেজন্য তিনি এমন একটি অনুষ্ঠান করতে চেষ্টা করেছিলেন যা মিশরের ইতিহাসে আগে কেউ করেনি। অধ্যাপক বললেন যে সেই অনুষ্ঠান ভুল হওয়ার ফলে আমেনখেপ্রুর শরীর মরে গেলেও তার আত্মা আটকে যায়, কারণ শেটের শক্তি তার শরীরে এমনভাবে মিশে গিয়েছিল যে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব হয়নি। পুরোহিতরা তাকে মমি করে সমাধিস্থ করেছিল বিশেষ পদ্ধতিতে, এবং সমাধির দেওয়ালে যে লেখা ছিল সেটা শুধু ভয় দেখানোর জন্য নয়, সেটা ছিল সত্যিকারের সতর্কবার্তা। কারণ আমেনখেপ্রুর মমিতে শেটের শক্তি এখনো জীবিত, ঘুমন্ত অবস্থায়, এবং কেউ যদি সেই মমিকে জাগায় তাহলে আমেনখেপ্রু আবার জেগে উঠবেন এবং তার প্রথম কাজ হবে রক্ত সংগ্রহ করা। কারণ 3000 বছর ঘুমের পরে তার শক্তি ফিরে পেতে রক্ত দরকার। তারানাথ জিজ্ঞেস করলেন, এই মমিকে আবার কিভাবে মারা যায়? এবং এই প্রশ্নে অধ্যাপক শশাঙ্ক একটু থামলেন, তারপর বললেন, মিশরীয় পুরোহিতদের প্রাচীন গ্রন্থে লেখা আছে যে আমেনখেপ্রুকে থামাতে হলে 3টি জিনিস একসাথে লাগবে। প্রথমত, একটি পবিত্র বাঁধন যা তাকে স্থির করবে। দ্বিতীয়ত, একটি ত্রিধারী অস্ত্র যা তার বুক ভেদ করবে। এবং তৃতীয়ত, একটি পবিত্র চক্র যা তার আত্মার শেষ সংযোগ ছিন্ন করবে। তারানাথ মনে মনে হাসলেন, কারণ এই 3টি জিনিস তার কাছে আছে: গাত্রবন্ধন মন্ত্র, ত্রিশূল এবং রুদ্রাক্ষের মালা। কিন্তু সমস্যা হল আমেনখেপ্রু এখন কোথায় আছেন সেটা জানতে হবে। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। অধ্যাপকের কাছ থেকে বেরিয়ে তারানাথ সরাসরি গেলেন ভবানীপুরে, সুব্রত বসুর পুরনো বাড়িতে। কারণ তার মনে হচ্ছিল মমি হয়তো সেই বাড়ি পুরোপুরি ছেড়ে যায়নি। পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে তারানাথ চোখ বন্ধ করে কিছুক্ষণ অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে হ্যাঁ, এই বাড়িতে এখনো সেই শক্তির উপস্থিতি আছে। সেই মরুভূমির পুরনো গন্ধ এখানে আছে, কিন্তু মমি নিজে এই মুহূর্তে এখানে নেই।
তারানাথ বাড়ির দারোয়ান বৃদ্ধ রামলালকে জিজ্ঞেস করলেন, রাতে এই বাড়িতে কোনো আলো দেখেছেন? কোনো শব্দ? কেউ আসে? রামলাল কাঁপতে কাঁপতে বলল, বাবু, রাত হলে আমি এই বাড়ির সামনে থাকি না, কিন্তু পাশের বাড়ির লোক বলেছে রাত 2টোর পরে এই বাড়ি থেকে একটা ছায়া বেরোয়, খুব লম্বা ছায়া, এবং ভোরের আগে ফিরে আসে। তারানাথ বুঝলেন মমি রাতে বের হয় এবং ভোরের আগে ফিরে আসে। সম্ভবত সুব্রত বসুর তলঘরকে নিজের আস্তানা হিসেবে ব্যবহার করছে, কারণ সে সেখানেই জেগে উঠেছে এবং সেই জায়গাটা তার কাছে পরিচিত। এই তথ্য পেয়ে তারানাথ বুঝলেন যে রাতেই তাকে এই বাড়িতে আসতে হবে, তলঘরে যেতে হবে এবং মমের মুখোমুখি হতে হবে। কিন্তু আগে আরেকটু তথ্য সংগ্রহ করা দরকার। সেদিন বিকেলে তারানাথ গেলেন কলকাতার একজন পুরনো মিশরীয় ব্যবসায়ীর কাছে, যার নাম ইউসুফ, এবং যে 50 বছর ধরে কলকাতায় থেকে মিশরীয় জিনিসপত্র বেচাকেনা করেন। ইউসুফ তারানাথকে দেখে প্রথমে সরল মুখে কথা বলছিলেন, কিন্তু তারানাথ যখন আমেন খেপরুর নাম বললেন তখন ইউসুফের মুখ সাদা হয়ে গেল এবং তিনি দরজা বন্ধ করে বললেন, এই নাম মিশরে উচ্চ স্বরে বলতে নেই। এই নাম শুনলে শেটের অভিশাপ আসে। তারানাথ বললেন, আমি জানি এই মমি কলকাতায় এসেছে এবং মানুষ মারছে। আমাকে জানতে হবে কিভাবে এই সত্তাকে থামানো যায়। ইউসুফ অনেকক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমার দাদার দাদা ছিলেন মিশরের পুরোহিত। তিনি একটি কথা বলে গেছেন যা আমাদের পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখা হয়। তিনি বলেছিলেন যে আমেন খেপরুর মমির একটি দুর্বলতা আছে। সে রাতের অন্ধকারে শক্তিশালী, কিন্তু ভোরের প্রথম আলোয় সে দুর্বল হয়ে পড়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, শেটের শক্তি যে শরীরে আছে, সেই শরীরকে ধ্বংস করতে হলে তার বুকের মাঝখানে যে শেটের চিহ্ন আঁকা আছে সেই জায়গায় আঘাত করতে হবে। অন্য জায়গায় আঘাতে কিছু হবে না। তারানাথ এই তথ্য মনে রাখলেন এবং বুঝলেন লড়াইটা রাতে করলে হবে না, করতে হবে ভোরের দিকে, যখন মমি দুর্বল থাকে, এবং আঘাত করতে হবে বুকের ঠিক মাঝখানে। এই পরিকল্পনা মাথায় রেখে তারানাথ সন্ধ্যায় হরিপদবাবুর বাড়িতে ফিরে গেলেন এবং পুরো দিনের তথ্য শেয়ার করলেন। কিন্তু সেই রাতেই আরেকটি ঘটনা ঘটল যা তারানাথের পরিকল্পনাকে আরও জরুরি করে তুলল। রাত 12টার দিকে হরিপদবাবুর বাড়ির কাছের রাস্তায় একটি চিৎকার শোনা গেল এবং তারানাথ ও হরিপদবাবু দুজনেই বেরিয়ে দেখলেন পাশের গলিতে একটা জিনিস, যা দেখে হরিপদবাবু থমকে দাঁড়িয়ে গেলেন। একটি অদ্ভুত সত্তা গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, উচ্চতা 7 ফুটের কাছাকাছি, গায়ে পুরনো লিনেনের কাপড় মোড়া, মুখে সোনার মুখোশ, যা রাস্তার আলোয় চকচক করছে, এবং সেই সত্তার পেছনে পেছনে পড়ে আছে হলুদ বালির সরু রেখা। তারানাথ হরিপদবাবুকে বললেন, ঘরে যাও, এবং নিজের সামনে এগিয়ে গেলেন। তারানাথ চিৎকার করে বললেন, আমেন খেপরু, এবং সেই সত্তা থামল, ধীরে ধীরে ঘুরল। সোনার মুখোশের পেছনে সেই লাল চোখ তারানাথের দিকে তাকালো। তারানাথ বুকে সাহস রেখে এগিয়ে গেলেন এবং বললেন, তুমি এখানে কি চাও? এই শহরের মানুষের কোনো দোষ নেই। কিন্তু আমেন খেপরু কোনো কথা না বলে হাত তুললেন এবং তারানাথের দিকে এগিয়ে এলেন। তারানাথ পকেট থেকে রুদ্রাক্ষের মালা বের করে সামনে ধরলেন এবং একটি মন্ত্র পড়লেন। আমেন খেপরু এক মুহূর্তের জন্য থামলেন। মুখোশের পেছনে সেই লাল চোখে একটা বিরক্তি দেখা গেল, কিন্তু থামলেন মাত্র 2 সেকেন্ড, তারপর আবার এগিয়ে এলেন।
তারানাথ বুঝলেন এখানে রাতের অন্ধকারে এই সত্তার সাথে লড়াই করা ঠিক হবে না। এখন সে সবচেয়ে শক্তিশালী। তিনি পিছিয়ে গেলেন, কিন্তু পিছাতে পিছাতে লক্ষ্য করলেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমত, রুদ্রাক্ষের মালা দেখে আমেনক্ষেপ্রু সামান্য হলেও থমকেছিলেন, মানে এই জিনিসের একটা প্রভাব আছে। দ্বিতীয়ত, আমেনক্ষেপ্রু যেদিক দিয়ে হাঁটছেন সেই রাস্তা সোজা যাচ্ছে ভবানীপুরের দিকে, মানে তিনি সুব্রত বসুর বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং তৃতীয়ত, সেই হলুদ বালির রেখা ধরে গেলে সহজেই সেই বাড়ি খুঁজে পাওয়া যাবে। তারানাথ হরিপদবাবুকে বললেন, আজ রাতে আর না, কিন্তু আগামীকাল ভোরের আলো ফোটার ঠিক আগে আমি সেই বাড়িতে যাব। হরিপদবাবু উদ্বিগ্ন মুখে বললেন, একা? তারানাথ বললেন, হ্যাঁ, কারণ এই লড়াইয়ে কেউ সাহায্য করতে পারবে না। এটা এমন এক শক্তির সাথে লড়াই যার সাথে সাধারণ মানুষ পেরে উঠবে না। সেই রাতে তারানাথ ঘুমালেন না। হরিপদবাবুর বাড়িতে বসে নিজের 3টি অস্ত্র পরীক্ষা করলেন। প্রথমে রুদ্রাক্ষের মালা, 108 দানার গুরুর দেওয়া, বহু বছরের সাধনায় পবিত্র হওয়া। এই মালা চক্রের মতো ঘুরিয়ে ছুঁড়ে দিতে পারলে একটি শক্তিশালী আত্মার সাথে সংযোগ ছিন্ন করা যায়। দ্বিতীয়ত, ত্রিশূল, ছোট কিন্তু তামার তৈরি, তাতে মন্ত্র খোদাই করা। এই অস্ত্র দিয়ে বুকে আঘাত করতে হবে। এবং তৃতীয়ত, গাত্রবন্ধন মন্ত্র, যা তিনি বলতে শুরু করলে শত্রু কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়, নড়তে পারে না, এবং সেই সময়টুকুই তার সুযোগ। তারানাথ মনে মনে পুরো পরিকল্পনা সাজালেন। ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে, যখন রাতের অন্ধকার শেষ হয়ে যাচ্ছে কিন্তু সূর্য এখনো ওঠেনি, সেই সময়টা আমেনক্ষেপ্রুর জন্য সবচেয়ে দুর্বল মুহূর্ত। ইউসুফ বলেছে, ভোরের প্রথম আলোয় সে দুর্বল। তখন তলঘরে ঢুকতে হবে। প্রথমে গাত্রবন্ধন মন্ত্র দিয়ে তাকে স্থির করতে হবে। তারপর রুদ্রাক্ষের মালা চক্রের মতো ঘুরিয়ে তার চারপাশে ছড়ে দিতে হবে, শেটের শক্তির সংযোগ দুর্বল করতে। এবং শেষে ত্রিশূল দিয়ে বুকের মাঝখানে শেটের চিহ্নের উপরে আঘাত করতে হবে। কিন্তু তারানাথ জানতেন, পরিকল্পনা আর বাস্তবতা এক জিনিস নয়। 3000 বছরের পুরনো একটি শক্তির সাথে লড়াই করা সহজ নয়, এবং যদি কোনো একটি পদক্ষেপে ভুল হয় তাহলে পরিণতি তার জন্য সুব্রত বসুর মতোই হতে পারে। রাত 3টের সময় হঠাৎ হরিপদবাবুর বাড়ির বাইরের রাস্তায় একটা শব্দ হলো। তারানাথ জানলা দিয়ে দেখলেন এবং দেখে চমকে উঠলেন। আমেনক্ষেপ্রু রাস্তায় দাঁড়িয়ে আছেন। সেই সোনার মুখোশ রাস্তার আলোয় জ্বলছে, এবং সেই লাল চোখ সরাসরি তারানাথ যে জানলায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে আছে। মানে আমেনক্ষেপ্রু জেনে গেছেন যে এই বাড়িতে কেউ একজন আছেন যিনি তাকে থামাতে চাইছেন। তারানাথ জানলা থেকে সরে গেলেন না, সরাসরি তাকিয়ে রইলেন, কারণ তিনি জানতেন ভয় দেখালেই শত্রু এগিয়ে আসে। দুজন দুজনের দিকে তাকিয়ে রইলেন দীর্ঘক্ষণ, এবং তারপর আমেনক্ষেপ্রু ধীরে ধীরে ঘুরলেন এবং চলে গেলেন। যাওয়ার আগে একটা কাজ করলেন। রাস্তার মাটিতে রক্ত দিয়ে একটি চিহ্ন আঁকলেন, শেটের চিহ্ন, যেন বলছেন, আমি জানি তুমি কে এবং আমি তোমার জন্য অপেক্ষা করছি। হরিপদবাবু ঘর থেকে বেরিয়ে এসে কাঁপতে কাঁপতে বললেন, তারানাথা, এটা তোমাকে চেনে, এটা জানে তুমি ওর শত্রু। তারানাথ শান্তভাবে বললেন, ভালোই হলো, তাহলে আগামীকাল ভোরে যখন যাব তখন সে অপেক্ষায় থাকবে, কিন্তু সে জানে না আমার কাছে কি আছে।
হরিপদবাবু বললেন, তুমি কি নিশ্চিত? তারানাথ একটু হাসলেন এবং বললেন, নিশ্চিত নই, কিন্তু চেষ্টা না করলে কিভাবে জানব? ভোর 4টে তারানাথ উঠলেন, স্নান করলেন, কিছু মন্ত্র পড়লেন, তারপর 3টি জিনিস পকেটে রাখলেন: রুদ্রাক্ষের মালা, ত্রিশূল এবং একটু বিভূতি যা তার গুরু দিয়েছিলেন। হরিপদবাবু চা বানিয়ে দিলেন এবং বললেন, সাবধানে। তারানাথ চা খেয়ে বললেন, হরিপদ, যদি ভোর 7টার মধ্যে না ফিরি তাহলে পুলিশকে বলো ভবানীপুরের সুব্রত বসুর বাড়ির তলঘরে গিয়ে দেখতে। তারানাথ বেরিয়ে পড়লেন কলকাতার রাতের রাস্তায়। ভোর হওয়ার আগের শেষ অন্ধকার। রাস্তায় কেউ নেই, শুধু দূরে কোথাও একটা কুকুর ডাকছে এবং বাতাসে একটা গন্ধ আসছে, পুরনো, ভারী, মরুভূমির গন্ধ। সুব্রত বসুর বাড়ির সামনে পৌঁছে তারানাথ দাঁড়ালেন। বাড়িটা অন্ধকার। দারোয়ান রামলাল এই সময় কাছে নেই। তারানাথ বাড়ির গেট ঠেলে ঢুকলেন এবং তলঘরের দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খোলা। আমেন খেপরু জানতেন তারানাথ আসবেন এবং অপেক্ষা করছেন। তারানাথ দীর্ঘ নিঃশ্বাস নিলেন, 3টি জিনিস হাতের কাছে রাখলেন এবং অন্ধকার তলঘরে পা বাড়ালেন। তলঘরের সিঁড়ি দিয়ে নামতে নামতে তারানাথ অনুভব করলেন যে বাতাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে, যেন প্রতিটি সিঁড়ি পেরোনোর সাথে সাথে একটি অদৃশ্য চাপ তার বুকের ওপর বাড়ছে এবং সেই পুরনো মরুভূমির গন্ধ এখন এত তীব্র হয়ে গেছে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তলঘরে মোট 12টি সিঁড়ি। তারানাথ প্রতিটি সিঁড়িতে পা দেওয়ার আগে একটু থামলেন এবং নিজের মনকে স্থির রাখার চেষ্টা করলেন, কারণ তিনি জানতেন যে ভয় হল সবচেয়ে বড় শত্রু এবং যে মানুষ ভয়ের কাছে হেরে যায় সে আসল লড়াই শুরু হওয়ার আগেই পরাজিত হয়। 12টি সিঁড়ি শেষ করে তারানাথ তলঘরে পৌঁছালেন এবং হাতের ছোট মোমবাতি জ্বাললেন। মোমবাতির আলোয় দেখা গেল তলঘরটা বেশ বড়। পাথরের দেওয়াল, মাটির মেঝে এবং কোণে সেই পুরনো কাঠের বাক্স যেখানে একসময় মমি রাখা ছিল। বাক্সের ঢাকনা খোলা এবং বাক্সের ভেতর থেকে সেই হলুদ বালি ছড়িয়ে মাটিতে পড়েছে, কিন্তু ঘরে আর কেউ নেই, অন্তত দেখা যাচ্ছে না। তারানাথ মোমবাতি উঁচু করে চারদিক দেখলেন এবং বুঝলেন যে ঘরটা দেখতে ছোট হলেও পেছনে একটা অন্ধকার কোণ আছে যেখানে মোমবাতির আলো পৌঁছাচ্ছে না। সেই কোণটার দিকে তাকাতেই তারানাথের মনে হলো অন্ধকারটা একটু নড়ছে, যেন অন্ধকারের ভেতরে কিছু একটা দাঁড়িয়ে আছে এবং নিঃশ্বাস নিচ্ছে। তারানাথ সেই কোণের দিকে মুখ করে দাঁড়ালেন এবং শান্ত গলায় বললেন, আমেন খেপরু, আমি জানি তুমি সেখানে আছো, বেরিয়ে এসো। কয়েক সেকেন্ড নিঃশব্দতা। তারপর সেই অন্ধকার কোণ থেকে ধীরে ধীরে একটি আকার বেরিয়ে এলো। লম্বা, অনেক লম্বা, মাথা প্রায় তলঘরের ছাদ ছুঁয়ে যাচ্ছে। সারা গায়ে পুরনো লিনেনের কাপড় মোড়া, কিছু জায়গায় কাপড় ছিঁড়ে গেছে এবং নিচে যে শুকনো কালো চামড়া দেখা যাচ্ছে তা দেখে বোঝা যায় এই শরীর 3000 বছর আগের। মুখে সোনার মুখোশ মোমবাতির আলোয় ঝলমল করছে এবং মুখোশের দুটো চোখের গর্তের মধ্যে দিয়ে সেই লাল আলো জ্বলছে, একটু আগের চেয়ে কম তীব্র, কারণ ভোর হওয়ার সময় হয়ে এসেছে এবং বাইরে আকাশ একটু ফর্সা হতে শুরু করেছে। তারানাথ একটু স্বস্তি পেলেন,
কারণ ইউসুফ সত্যি বলেছে, ভোরের আলোয় এই সত্তা দুর্বল হয়। এখন এই দুর্বলতার সুযোগ কাজে লাগাতে হবে। তারানাথ ডান হাতে রুদ্রাক্ষের মালা শক্ত করে ধরলেন এবং বাম হাতে ত্রিশূল বের করলেন। আমেনক্ষেপ্রু তারানাথের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইলেন, যেন এই ছোট মানুষটাকে দেখে অবাক হচ্ছেন যে এতটুকু সাহস কোথা থেকে আসে। তারপর একটা ভাঙা শুকনো গভীর শব্দ বেরিয়ে এলো সেই মুখ থেকে, মিশরীয় ভাষায় কিছু একটা, যা তারানাথ বুঝলেন না, কিন্তু বুঝলেন যে এটা হুমকি। তারানাথ আর দেরি না করে মুখ খুললেন এবং গাত্রবন্ধন মন্ত্র পড়তে শুরু করলেন। এই মন্ত্র তার গুরু তাকে শিখিয়েছিলেন এবং বলেছিলেন যে কোনো অশুভ শক্তিকে সাময়িকভাবে স্থির করার ক্ষমতা এই মন্ত্রে আছে। কিন্তু মন্ত্র পড়ার সময় একটু ভুলও হলে কাজ করবে না। তারানাথ স্পষ্ট জোরালো গলায় মন্ত্র পড়তে শুরু করলেন এবং সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন দেখা গেল। আমেনক্ষেপ্রু যে পা তুলে এগিয়ে আসছিলেন, সেই পা মাঝপথে থেমে গেল। শরীর একটু শক্ত হয়ে গেল এবং মুখোশের পেছনে সেই লাল চোখে রাগের আগুন দপদপ করে উঠল। মন্ত্র কাজ করছে, কিন্তু পুরোপুরি নয়। তারানাথ দেখলেন আমেনক্ষেপ্রু সম্পূর্ণ স্থির হননি, শুধু একটু ধীর হয়েছেন, যেন শক্ত কাদায় পা আটকে আছে, কিন্তু তবুও টেনে এগোচ্ছেন। তারানাথ বুঝলেন যে এই সত্তার শক্তি তার অনুমানের চেয়ে অনেক বেশি এবং গাত্রবন্ধন মন্ত্র হয়তো কয়েক মিনিটের বেশি কাজ করবে না, তাই দ্রুত পরবর্তী পদক্ষেপে যেতে হবে। তারানাথ মন্ত্র পড়তে পড়তেই ডান হাতে রুদ্রাক্ষের মালা মাথার উপরে তুললেন এবং দ্রুত বৃত্তাকারে ঘোরাতে শুরু করলেন, যেন একটা চক্র তৈরি হচ্ছে। রুদ্রাক্ষের মালা ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত শব্দ করতে শুরু করল, ঘুরঘুর শব্দ, এবং সেই শব্দের সাথে একটা আলো দেখা গেল, ক্ষীণ কিন্তু স্পষ্ট, যা রুদ্রাক্ষের দানাগুলো থেকে বেরোচ্ছে। আমেনক্ষেপ্রু সেই আলো দেখে আরো ধীর হয়ে গেলেন এবং তার শরীর থেকে একটা শব্দ বেরোল, যা ব্যথার শব্দের মতো। তারানাথ এই মুহূর্ত কাজে লাগিয়ে দ্রুত ঘোরানো মালাটা আমেনক্ষেপ্রুর দিকে ছুঁড়ে দিলেন এবং মালাটা তাঁকে একটা বলয়ের মতো ঘিরে ধরল। পায়ের কাছ থেকে কাঁধ পর্যন্ত একটা আলোর বলয়। আমেনক্ষেপ্রু এবার সত্যিই থামলেন, কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি স্থির। তারানাথ এই সুযোগে বাম হাতের ত্রিশূল শক্ত করে ধরলেন এবং দ্রুত এগিয়ে গেলেন, কারণ আমেনক্ষেপ্রুর বুকের মাঝখানে শেটের চিহ্নের উপরে আঘাত করতে হবে। তারানাথ মুখোশের নিচে গলার দিকে তাকালেন এবং দেখলেন লিনেনের কাপড়ের ভেতর দিয়ে বুকের মাঝখানে একটা কালো প্রতীক দেখা যাচ্ছে, ঠিক যেমন সুব্রত বসুর বুকে আঁকা ছিল, শেটের চিহ্ন। তারানাথ ত্রিশূল তুললেন এবং পুরো শক্তি দিয়ে সে চিহ্নের উপরে আঘাত করলেন। কিন্তু তখনই যা হলো তা তারানাথ আশা করেননি। ত্রিশূল আমেনক্ষেপ্রুর বুকে বিঁধল, কিন্তু ঠুকল না, যেন পাথরে লাগল, এবং সেই আঘাতের প্রতিক্রিয়ায় তারানাথের হাত ফিরে এলো এত জোরে যে তিনি ছিটকে পড়লেন মেঝেতে। ত্রিশূল হাত থেকে ছিটকে গেল কোণে এবং সেই মুহূর্তে রুদ্রাক্ষের মালার বলয়ও ভেঙে গেল, দানাগুলো চারদিকে ছড়িয়ে পড়ল মেঝেতে। আমেনক্ষেপ্রু মুক্ত হলেন এবং একটা ভয়ঙ্কর শব্দ করলেন, পাথর ভাঙার মতো গর্জন, যা তলঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে আরও ভয়ঙ্কর শোনাল। তারানাথ মেঝে থেকে উঠতে চেষ্টা করলেন, কিন্তু পড়ে যাওয়ার সময় কোনোই মাটিতে লেগে ব্যথা পেয়েছেন এবং মাথা ঘুরছে।
আমেনক্ষেপ্রু ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছেন এবং সেই লাল চোখে এখন আর রাগ নেই, আছে একটা ঠান্ডা সিদ্ধান্ত, যেন তিনি ঠিক করে ফেলেছেন এই মানুষটাকে এখনই শেষ করে দেবেন। তারানাথ বুঝলেন যে ত্রিশূলের আঘাত কাজ করেনি, কারণ তিনি লেনেনের কাপড়ের উপর দিয়ে আঘাত করেছিলেন, কিন্তু পৌঁছাতে পারেননি ভেতরের শেটের চিহ্নে। সরাসরি চামড়ায় আঘাত করতে হবে। তারানাথ গড়িয়ে গেলেন এবং ত্রিশূল যেদিকে পড়েছে সেদিকে হাত বাড়ালেন, কিন্তু আমেনক্ষেপ্রু দ্রুত একটা পা এগিয়ে দিয়ে তারানাথের হাত মাটিতে চেপে ধরলেন। সেই ঠান্ডা ভারী পায়ের চাপে তারানাথের মনে হলো হাতের হাড় ভেঙে যাবে, এবং সেই ব্যথায় তিনি দাঁত কামড়ে ধরলেন, কিন্তু শব্দ করলেন না। আমেনক্ষেপ্রু নত হলেন এবং তার একটা হাত তারানাথের গলার কাছে নিয়ে এলেন, সেই লিনেনে মোড়া শুকনো হাত। তারানাথ সেই মুহূর্তে বুঝলেন যে তিনি মারা যেতে পারেন, কিন্তু মরার আগে একটা কথা মাথায় এলো। ইউসুফ বলেছিলেন শেটের চিহ্নে আঘাত করতে হবে, সরাসরি লেনেনের কাপড় সরিয়ে তারপর আঘাত, কিন্তু সেটা করতে হলে আগে এই হাত সরাতে হবে। তারানাথ বাম হাত, যেটা এখনো মুক্ত, সেটা দিয়ে পকেট থেকে বিভূতি বের করলেন এবং সরাসরি আমেনক্ষেপ্রুর মুখোশের চোখের গর্তে ছুঁড়ে দিলেন। আমেনক্ষেপ্রু একটা তীক্ষ্ণ শব্দ করে পিছিয়ে গেলেন। তারানাথের হাতের উপর থেকে চাপ সরে গেল। তারানাথ দ্রুত উঠে বসলেন, হাত ঝাঁকালেন ব্যথা কমাতে এবং ত্রিশূল তুলে নিলেন। আমেনক্ষেপ্রু বিভূতির যন্ত্রণায় মুখোশে হাত দিয়েছেন। সেই লাল চোখ এই মুহূর্তে ম্লান এবং শরীর একটু থরথর করছে। তারানাথ এই মুহূর্তকে কাজে লাগাতে চাইলেন এবং দ্রুত এগিয়ে গিয়ে আমেনক্ষেপ্রুর বুকের কাপড় হাত দিয়ে সরাতে চেষ্টা করলেন, কিন্তু সেই লিনেনের কাপড় যেন পাথরের মতো শক্ত, ছেড়ছে না। তারানাথ ত্রিশূলের ধারালো মাথা দিয়ে কাপড় কাটার চেষ্টা করলেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে বুকের কাপড় সরিয়ে ফেললেন। নিচে দেখা গেল সেই শুকনো কালো চামড়া এবং ঠিক মাঝখানে একটা কালো প্রতীক, শেটের চিহ্ন, যা সেই 3000 বছর আগে পুরোহিতরা আঁকিয়ে রেখেছিল। তারানাথ ত্রিশূল তুললেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমেনক্ষেপ্রু চোখ থেকে হাত সরালেন। সেই লাল আলো আবার চলে উঠল এবং তিনি তারানাথের হাত ধরে এমন জোরে পেছনে ছড়ে দিলেন যে তারানাথ উড়ে গিয়ে পাথরের দেওয়ালে পিঠ দিয়ে লাগলেন। সেই আঘাতে তারানাথের মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো এবং ত্রিশূল আবার হাত থেকে পড়ে গেল। তারানাথ দেওয়ালে ঠেস দিয়ে বসে রইলেন কয়েক সেকেন্ড। পিঠে প্রচণ্ড ব্যথা, মাথা ঘুরছে, হাত কাঁপছে। আমেনক্ষেপ্রু আবার এগিয়ে আসছেন, এবার আরও দ্রুত, কারণ তিনি বুঝেছেন এই মানুষটা সত্যিকারের বিপজ্জনক এবং আর সময় নষ্ট করা ঠিক হবে না। তারানাথ মনে মনে ভাবলেন, রুদ্রাক্ষের মালা ছড়িয়ে গেছে মেঝেতে, ত্রিশূল দূরে পড়ে আছে, বিভূতি একবারই কাজ করে এবার আর কাজ করবে না, এবং গাত্রবন্ধন মন্ত্র একা সম্পূর্ণ কাজ করছে না। কিন্তু ঠিক তখনই একটা কথা মনে এলো তারানাথের। অধ্যাপক শশাঙ্ক বলেছিলেন 3টি জিনিস একসাথে লাগবে, আলাদা আলাদা করে কাজ করছে না, একসাথে করতে হবে। গাত্রবন্ধন মন্ত্র পড়তে পড়তেই রুদ্রাক্ষের মালা ঘোরাতে হবে এবং মালা ছুঁড়ে বলয় তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ত্রিশূলের আঘাত করতে হবে। 3টি কাজ একযোগে একই সময়ে। কিন্তু একা মানুষের পক্ষে এই 3টি কাজ এক সময়ে করা কিভাবে সম্ভব? তারানাথ দেওয়ালের সাহায্যে উঠে দাঁড়ালেন। আমেনক্ষেপ্রু এখন মাত্র 4 পা দূরে।
তারানাথ চারদিকে ছড়িয়ে থাকা রুদ্রাক্ষের দানাগুলোর দিকে তাকালেন এবং একটা পরিকল্পনা মাথায় এলো। তিনি মাটিতে বসে পড়লেন এবং হাত দিয়ে দ্রুত দানাগুলো একত্রিত করতে শুরু করলেন। আমেনক্ষেপ্রু দাঁড়িয়ে দেখছেন, যেন এই দৃশ্য তাকে একটু অবাক করেছে। কারণ মানুষ সাধারণত এই অবস্থায় পালানোর চেষ্টা করে। তারানাথ মালার দানাগুলো একত্রিত করতে করতে মনে মনে গাত্রবন্ধন মন্ত্র পড়তে শুরু করলেন, শব্দ করে নয়, মনে মনে, এবং মালার সুতো জোড়া লাগানোর চেষ্টা করলেন। হাত কাঁপছে, আলো কম, কিন্তু তারানাথ জানতেন এটাই শেষ সুযোগ। এই সুযোগ হাতছাড়া হলে আর উপায় নেই। আমেনক্ষেপ্রু আর অপেক্ষা করলেন না এবং হাত বাড়িয়ে তারানাথের গলা চেপে ধরলেন। সেই শুকনো, ঠান্ডা, লোহার মতো শক্ত হাতের আঁকড়া গলায় লাগতেই তারানাথের শ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করল এবং একই সাথে মাথার ভেতরে একটা অদ্ভুত টান অনুভব করলেন, যেন কিছু একটা তার শরীর থেকে বেরিয়ে যেতে চাইছে। তারানাথ বুঝলেন এটা সেই রক্ত শোষণের শুরু, যেভাবে সুব্রত বসুকে, হরিলালকে, সুনীতিকে, ইন্সপেক্টর রমেনকে শেষ করা হয়েছে। কিন্তু তারানাথ সাধারণ মানুষ নন এবং তার শরীরে যে সাধনার শক্তি আছে তা এত সহজে পেরিয়ে যাওয়ার নয়। তারানাথ গলায় সেই চাপ সহ্য করতে করতে হাতে যতটুকু রুদ্রাক্ষের দানা এসেছে তা মুঠো করে ধরলেন এবং সমস্ত শক্তি দিয়ে সেই মুঠো আমেনক্ষেপ্রুর বুকের শেটের চিহ্নের উপরে চাপ দিলেন। রুদ্রাক্ষের দানা সরাসরি শেটের চিহ্নে স্পর্শ করতেই একটা অদ্ভুত ঘটনা হল। আমেনক্ষেপ্রুর শরীর কাঁপতে শুরু করল। সেই লাল চোখ থেকে আলো কমে গেল এবং গলার উপর থেকে চাপ একটু শিথিল হল। তারানাথ এই ফাঁকে একটা দীর্ঘ শ্বাস নিলেন এবং পেছনে ত্রিশূল যেখানে পড়ে আছে সেদিকে দ্রুত হাত বাড়ালেন। ত্রিশূল হাতে এলো। তারানাথ একটা সিদ্ধান্ত নিলেন, যা হয়তো কাজ করবে, হয়তো করবে না। তিনি উঠে দাঁড়ালেন এবং উচ্চস্বরে গাত্রবন্ধন মন্ত্র শুরু করলেন। একই সাথে বাম হাতে ত্রিশূল ধরে রেখে ডান হাতে রুদ্রাক্ষের দানাগুলো একসাথে মুষ্টিবদ্ধ করে আমেনক্ষেপ্রুর চারপাশে মাটিতে ছড়িয়ে দিলেন এবং তারপর একটা বৃত্ত এঁকে দিলেন পায়ে পায়ে আমেনক্ষেপ্রুকে ঘিরে। এবার যা হলো তা দেখে তারানাথ নিজেও অবাক হলেন। মাটিতে ছড়িয়ে দেওয়া রুদ্রাক্ষের দানাগুলো যেন একটা বলয় তৈরি করল, অদৃশ্য কিন্তু শক্তিশালী, এবং আমেনক্ষেপ্রু সেই বলয়ের ভেতরে আটকা পড়লেন। তার পা নড়ছে কিন্তু বলয় পেরোতে পারছে না। হাত বাড়াচ্ছেন কিন্তু তারানাথ পর্যন্ত পৌঁছাচ্ছে না এবং গাত্রবন্ধন মন্ত্রের প্রভাবে তার গতি আরও ধীর হয়ে আসছে। তারানাথ দেরি না করে এগিয়ে গেলেন এবং বাম হাতের ত্রিশূল সরাসরি আমেনক্ষেপ্রুর বুকের শেটের চিহ্নের উপরে নিয়ে গেলেন। কিন্তু সম্পূর্ণ শক্তি দিয়ে বিধিয়ে দেওয়ার আগেই আমেনক্ষেপ্রু একটা অবিশ্বাস্য কাজ করলেন। তার পুরো শরীর থেকে একটা অদৃশ্য ধাক্কা বেরোল। সেই ধাক্কা বলয় ভেদ করে তারানাথকে আঘাত করল এবং তারানাথ এবার সত্যিকারের জোরে পিছিয়ে গেলেন এবং মেঝেতে পড়লেন। এবার উঠতে পারলেন না সঙ্গে সঙ্গে। শরীর ব্যথায় ভেঙে পড়ছে, মাথা ঘুরছে, চোখে অন্ধকার আসছে। আমেনক্ষেপ্রু বলয় ভেঙে বেরিয়ে এলেন এবং আবার এগিয়ে আসছেন। এবার আর ধীরে নয়, দ্রুত, কারণ তার ধৈর্য শেষ হয়ে গেছে। তারানাথ মেঝেতে পড়ে থেকে বুঝলেন যে এখন একটাই কাজ করার আছে এবং তা হল ভোরের আলোর জন্য অপেক্ষা করা। বাইরে ভোর হচ্ছে, আকাশ ফর্সা হচ্ছে,
এবং এই তলঘরে একটা ছোট ফাটল দিয়ে ভোরের হালকা আলো ঢুকতে শুরু করেছে। যত বেশি আলো আসবে আমেনখেপ্রু তত দুর্বল হবেন, এবং তখন হয়তো 3টি অস্ত্র একসাথে ব্যবহার করা সম্ভব হবে। কিন্তু আমেনখেপ্রু তারানাথকে সেই সময় দিতে রাজি নন। তিনি তারানাথের পায়ের কাছে এসে নত হলেন এবং সেই ঠান্ডা হাত তারানাথের বুকে রাখলেন। শুষে নেওয়া শুরু হলো আবার, এবার আরও শক্তিশালী, এবং তারানাথের শরীর থেকে একটা উষ্ণতা বেরিয়ে যাচ্ছে বলে মনে হলো। চোখ ভারী হয়ে আসছে, হাত আর নাড়াতে পারছেন না। তারানাথ শেষ শক্তি একত্রিত করলেন এবং মনে করলেন গুরুর কথা। গুরু বলেছিলেন, সবচেয়ে কঠিন মুহূর্তে মনকে শান্ত রাখো, কারণ শান্ত মন সবচেয়ে ভালো ভাবতে পারে। তারানাথ চোখ বন্ধ করলেন এবং মনকে শান্ত করার চেষ্টা করলেন, এবং শান্ত মনে একটা কথা মনে এলো যা আগে আসেনি। ইউসুফ বলেছিলেন যে ভোরের প্রথম আলো এই সত্তাকে দুর্বল করে, এবং সেই দুর্বলতার সময়ে তার নিজের শক্তি তার বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব। তলঘরের সেই ফাটল দিয়ে ভোরের আলো ঢুকছে। আর কিছুক্ষণ। তারানাথ সেই আলোর জন্য অপেক্ষা করতে লাগলেন এবং বুঝলেন যে কাল রাতে তিনি যে পরিকল্পনা করেছিলেন তা সঠিক ছিল, কিন্তু কার্যকর করার পদ্ধতিতে একটু পরিবর্তন দরকার। 3য় পরিচ্ছেদ শেষ হচ্ছে এখানে, কিন্তু লড়াই শেষ হয়নি। আসল লড়াই শুরু হবে পরের পরিচ্ছেদে, যখন ভোরের আলো পুরোপুরি ঢুকবে এবং তারানাথ 3টি অস্ত্র একযোগে ব্যবহার করে 3000 বছরের পুরনো এই দানবকে চিরতরে শেষ করবেন। তলঘরের সেই ছোট ফাটল দিয়ে ভোরের আলো একটু একটু করে ঢুকছিল, এবং সেই আলোর প্রতিটি রেখা তারানাথের কাছে মনে হচ্ছিল জীবনের একটা নতুন সুযোগ। আমেনখেপ্রুর ঠান্ডা হাত এখনো তারানাথের বুকে চাপা, এবং শরীর থেকে উষ্ণতা বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে, ঠিক যেভাবে একটা প্রদীপ থেকে তেল শেষ হয়ে গেলে আলো কমতে থাকে। তারানাথের হাত নাড়ানোর শক্তি নেই, পা নাড়ানোর শক্তি নেই, কিন্তু চোখ দুটো খোলা আছে এবং মাথা কাজ করছে, কারণ তার গুরু বলেছিলেন যে একজন সাধকের শরীর যত দুর্বলই হোক, মন যতক্ষণ জাগ্রত থাকে ততক্ষণ সে হারেনি। তারানাথ সেই ফাটলের দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে হিসেব করতে লাগলেন। ভোরের আলো পুরোপুরি আসতে আর বেশিক্ষণ নেই, হয়তো 5 মিনিট, হয়তো 10 মিনিট। সেই আলো যখন তলঘরে ভালো করে ঢুকবে, তখন আমেনখেপ্রু দুর্বল হবেন, তার চাপ শিথিল হবে, এবং তখনই শেষ চেষ্টা করতে হবে। কিন্তু সমস্যা হলো, এই 5 বা 10 মিনিটের মধ্যে শরীর থেকে যদি বেশি শক্তি বেরিয়ে যায়, তাহলে সেই চেষ্টা করার মতো অবস্থা আর থাকবে না। তারানাথ একটা কাজ করলেন যা দেখে আমেনখেপ্রু সম্ভবত বুঝতে পারলেন না। তারানাথ চোখ বন্ধ করলেন এবং মনের মধ্যে তার গুরুর শেখানো একটি বিশেষ ধ্যানের পদ্ধতি শুরু করলেন, যেখানে শরীরের প্রতিটি অঙ্গের শক্তিকে একটি কেন্দ্রে সংহত করা হয়, বুকের মাঝখানে, হৃদয়ের কাছে। এই পদ্ধতিতে বাইরে থেকে শরীর আরও দুর্বল দেখায়, কিন্তু ভেতরে শক্তি জমা হতে থাকে একটা ছোট কিন্তু তীব্র শিখার মতো। তারানাথ এই পদ্ধতি আগে কখনো এত বিপজ্জনক পরিস্থিতিতে ব্যবহার করেননি, কিন্তু এখন এটাই একমাত্র উপায়। আমেনখেপ্রু তারানাথকে শেষ করে দেওয়ার আগে একটু থামলেন, কারণ তার শিকার হঠাৎ খুব শান্ত হয়ে গেছে, নড়াচড়া বন্ধ করে দিয়েছে, চোখ বন্ধ করেছে, এবং এই আচরণ
3000 বছরের অভিজ্ঞতায়ও আমেনখেপ্রু দেখেননি। তিনি একটু সরে গেলেন, তারানাথের মুখের দিকে তাকালেন এবং বুঝতে চেষ্টা করলেন কি হচ্ছে। এই কয়েক সেকেন্ডের বিরতি তারানাথের দরকার ছিল। ঠিক সেই মুহূর্তে ফাটল দিয়ে আলোর একটা তীব্র রেখা ঢুকল এবং সরাসরি আমেনখেপ্রুর মুখোশের উপরে পড়ল। আমেনখেপ্রু একটা যন্ত্রণার শব্দ করলেন এবং সরে গেলেন, কারণ ভোরের সরাসরি আলো তার জন্য যন্ত্রণাদায়ক। এবং সেই মুহূর্তে তারানাথ চোখ খুললেন। শরীর এখনো দুর্বল, কিন্তু বুকের মাঝখানে সেই সংহত শক্তি টের পাচ্ছেন, একটা উষ্ণ তীব্রতা যা তাকে উঠে দাঁড়ানোর সাহস দিচ্ছে। তারানাথ কনুইয়ে ভর দিয়ে উঠলেন, তারপর হাঁটুতে, তারপর পুরোপুরি দাঁড়ালেন। পা কাঁপছে, কিন্তু দাঁড়িয়ে আছেন। আমেনখেপ্রু ঘরের কোণে সরে গেছেন, যেখানে আলো কম। সেই লাল চোখ এখন আর আগের মতো তীব্র নয়, একটু ম্লান, এবং শরীরের নড়াচড়া আগের চেয়ে ধীর। ইউসুফ সত্যি বলেছিলেন, ভোরের আলোয় এই সত্তা দুর্বল হয়। তারানাথ মেঝে থেকে ত্রিশূল তুলে নিলেন, তারপর মাটিতে ছড়িয়ে থাকা রুদ্রাক্ষের দানাগুলো দ্রুত হাতে তুলতে লাগলেন, যতটুকু পারা যায়। কিছু দানা অন্ধকারে হারিয়ে গেছে, কিন্তু বেশিরভাগ পাওয়া গেল। তারানাথ সুতো ছাড়া দানাগুলো মুঠো করে ধরলেন এবং বাম হাতে ত্রিশূল। এবার পরিকল্পনা স্পষ্ট। তৃতীয়বারের মতো চেষ্টা, কিন্তু এবার 3টি কাজ একযোগে এবং ভোরের আলোর সাহায্যে। তারানাথ উচ্চস্বরে গাত্রবন্ধন মন্ত্র শুরু করলেন এবং একই সাথে আমেনখেপ্রুর দিকে এগিয়ে যেতে লাগলেন। গাত্রবন্ধন মন্ত্রের শব্দ তলঘরে ছড়িয়ে পড়ল এবং আমেনখেপ্রু আবার ধীর হয়ে গেলেন, এবার আগের চেয়ে বেশি, কারণ ভোরের আলোর সাথে মিলিয়ে মন্ত্রের শক্তি দ্বিগুণ হয়েছে। তারানাথ কাছে গিয়ে দ্রুত আমেনখেপ্রুকে ঘিরে মাটিতে রুদ্রাক্ষের দানাগুলো ছড়িয়ে দিলেন বৃত্তাকারে, এবং এবার দানাগুলো ছড়ানোর পরপরই মন্ত্র আরও জোরে পড়লেন। এবার বলয় তৈরি হলো আগের চেয়ে শক্তিশালী, কারণ মন্ত্র থামেনি, একটানা চলছে। আমেনখেপ্রু বলয়ের মধ্যে আটকা পড়লেন এবং বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তার শরীর কাঁপছে, সেই লাল চোখ থেকে আলো কমে আসছে এবং মুখোশের পেছন থেকে একটা অদ্ভুত শব্দ বেরোচ্ছে। রাগের শব্দ নয়, যন্ত্রণার শব্দ। তারানাথ এই মুহূর্তটা কাজে লাগাতে দেরি করলেন না। মন্ত্র পড়তে পড়তেই বাম হাতের ত্রিশূল সামনে তুললেন এবং আমেনখেপ্রুর বুকের দিকে এগিয়ে গেলেন। কিন্তু এবার আর সরাসরি আঘাত নয়, কারণ আগের দুবার দেখেছেন যে শক্তির বিপরীতে শক্তি দিয়ে কাজ হচ্ছে না। এবার তারানাথ ত্রিশূলের ডগা আমেনখেপ্রুর বুকের শেটের চিহ্নের উপরে ধীরে স্পর্শ করালেন, এবং সেই স্পর্শের সাথে সাথে মন্ত্রের গতি আরও বাড়িয়ে দিলেন। ত্রিশূল স্পর্শ করতেই একটা প্রতিক্রিয়া হলো যা তারানাথ আশা করেছিলেন। শেটের চিহ্নটা জ্বলে উঠল কালো আগুনে, এবং সেই আগুন ত্রিশূলের গায়ে ছড়িয়ে পড়তে চাইল। কিন্তু তামার ত্রিশূলে মন্ত্র খোদাই করা ছিল, এবং সেই মন্ত্র কালো আগুনকে ঢুকতে দিল না। বরং উল্টোটা হলো, ত্রিশূলের মন্ত্রের শক্তি শেটের চিহ্নের মধ্যে ঢুকে যেতে লাগল, একটু একটু করে, যেন আলো অন্ধকারের ভেতরে প্রবেশ করছে। আমেনখেপ্রু এবার সত্যিকারের ব্যথায় চিৎকার করলেন। সেই চিৎকার মানুষের গলার নয়, 3000 বছরের পুরনো একটা শক্তির চিৎকার, যা শুনে তলঘরের দেওয়াল কাঁপতে শুরু করল এবং ছাদ থেকে ধুলো পড়তে লাগল। তারানাথ পিছিয়ে গেলেন না, দাঁতে দাঁত চেপে ত্রিশূল ধরে রাখলেন এবং মন্ত্র আরও জোরে পড়তে লাগলেন। বুকের মাঝখানে সেই সংহত শক্তি
এখন পুরো শরীরে ছড়িয়ে দিলেন এবং সেই শক্তি ত্রিশূলের মধ্য দিয়ে প্রবাহিত হতে লাগল। আমেনক্ষেপ্রু তার মুক্ত হাত দিয়ে তারানাথকে সরিয়ে দিতে চাইলেন, কিন্তু রুদ্রাক্ষের বলয় তাকে আটকে রেখেছে এবং গাত্রবন্ধন মন্ত্রে তার শক্তি কমে যাচ্ছে। হাতটা উঠল, কিন্তু তারানাথ পর্যন্ত পৌঁছানোর আগেই থেমে গেল, মাঝপথে কাঁপতে কাঁপতে। তারানাথ বুঝলেন এটাই শেষ সুযোগ এবং এখন পুরো শক্তি দিয়ে ত্রিশূল পিথিয়ে দিতে হবে। তারানাথ একটা দীর্ঘ শ্বাস নিলেন, গুরুর কথা মনে করলেন এবং সমস্ত শক্তি বাম হাতে একত্রিত করে ত্রিশূল শেটের চিহ্নের ঠিক মাঝখানে পুরো জোরে পিধিয়ে দিলেন। যা হলো তারপরে তা বর্ণনা করা কঠিন, কারণ এটা শুধু শারীরিক ঘটনা নয়, এর মধ্যে এমন কিছু ছিল যা সাধারণ মানুষের ইন্দ্রিয়ের বাইরে। ত্রিশূল শেটের চিহ্নে বিঁধতেই সেই কালো চিহ্ন ফেটে গেল এবং সেখান থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করল। সেই ধোঁয়া সাধারণ ধোঁয়া নয়, এর মধ্যে একটা আকার আছে, একটা মানুষের আকার, বিকৃত, যন্ত্রণায় কুঁচকানো। তারানাথ বুঝলেন এটা শেটের শক্তি, যা 3000 বছর ধরে আমেনক্ষেপ্রুর শরীরে বন্দী ছিল এবং এখন সেই বন্ধন ভেঙে যাচ্ছে। সেই ধোঁয়ার আকার তলঘরে ঘুরতে লাগল, যেন পেরোনোর পথ খুঁজছে। আমেনক্ষেপ্রুর শরীর এখন কাঁপছে থরথর করে। সোনার মুখোশ খসে পড়ে গেল মেঝেতে এবং নিচে যে মুখ দেখা গেল তা দেখে তারানাথের বুকে একটু কষ্ট হলো, কারণ সেই শুকনো কালো মুখে এখন আর রাগ নেই, আছে অবাক হওয়ার একটা ভাব, যেন 3000 বছর পরে আমেনক্ষেপ্রু বুঝতে পারছেন যে তার অভিশাপের সময় শেষ হচ্ছে। সেই খোলা চোখে লাল আলো নিভে যাচ্ছে এবং তার জায়গায় একটা শূন্যতা আসছে। তারানাথ ত্রিশূল ধরে রাখলেন এবং মন্ত্র থামালেন না, কিন্তু এবার মন্ত্রের সাথে যোগ করলেন আরেকটি কথা, যা তিনি নিজে থেকে পড়লেন। কোনো গ্রন্থে লেখা নেই, গুরু শেখাননি, হৃদয় থেকে বেরিয়ে এলো। তিনি বললেন, আমেনক্ষেপ্রু, তুমি 3000 বছর ধরে এই শক্তির বন্দী ছিলে, এখন মুক্ত হও, যাও। তারপর যা হলো তা হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু তারানাথ নিজে দেখেছেন। সেই কালো ধোঁয়ার আকার হঠাৎ তীব্র হয়ে উঠল এবং একটা গর্জন করে ছাদের দিকে ছুটে গেল। পাথরের ছাদ ভেদ করে বাইরে বেরিয়ে গেল, যেন ছাদ সেখানে নেই। তলঘরে একটা প্রচণ্ড ঝাঁকুনি হলো, দেওয়াল কাঁপুল, মেঝে কাঁপুল এবং তারানাথ ভারসাম্য রাখতে দেওয়ালে হাত দিলেন। তারপর সব শান্ত হয়ে গেল। আমেনক্ষেপ্রু মেঝেতে পড়ে গেলেন, কিন্তু এবার পড়ে যাওয়া আলাদা। আগে যখন পড়েছিলেন তখন উঠেছিলেন, এবার আর উঠলেন না। তারানাথ কাছে গেলেন এবং দেখলেন যে আমেনক্ষেপ্রুর শরীর ধীরে ধীরে বদলে যাচ্ছে। লিনেনের কাপড় মুড়ি মুড়ি হয়ে যাচ্ছে, শুকনো চামড়া আরও শুকিয়ে যাচ্ছে এবং পুরো শরীরটা যেন 3000 বছরের পুরনো হয়ে যাচ্ছে হঠাৎ করে। কারণ শেটের শক্তি মমিটিকে এতদিন ধরে অক্ষত রেখেছিল। এখন সেই শক্তি চলে যাওয়ায় শরীর তার আসল বয়সে ফিরে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে আমেনক্ষেপ্রুর শরীর একটা ধুলোর স্তূপে পরিণত হলো, মিশরের মরুভূমির বালির মতো হলুদ ধুলো, এবং সেই ধুলোর উপরে পড়ে রইল শুধু সোনার মুখোশ। তারানাথ সেই মুখোশের দিকে তাকালেন এবং বুঝলেন যে 3000 বছরের এই অভিশাপ আজ শেষ হল। তলঘর থেকে বেরিয়ে
সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারানাথ অনুভব করলেন যে বাইরের আলো কতটা উজ্জ্বল। ভোরের সূর্য উঠে গেছে, কলকাতার আকাশ কমলা রঙের এবং পাখি ডাকছে। তারানাথ বাড়ির বাইরে এসে বারান্দায় বসলেন এবং দীর্ঘ নিঃশ্বাস নিলেন। শরীর ভেঙে পড়ছে, হাত কাঁপছে, পিঠের ব্যথা এখনো আছে, কিন্তু মনে একটা শান্তি আছে যা সব ব্যথাকে ছাপিয়ে যাচ্ছে। দারোয়ান রামলাল এই সময়ে বাড়ির কাছে আসছিল এবং তারানাথকে বারান্দায় বসে থাকতে দেখে কাছে এলো। তারানাথের চেহারা দেখে রামলালের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ মুখে আঘাতের দাগ, কাপড় ছেঁড়া এবং চোখের নিচে গভীর কালি। রামলাল জিজ্ঞেস করল, বাবু, আপনি কি তলঘরে গিয়েছিলেন? তারানাথ মাথা নাড়লেন এবং বললেন, হ্যাঁ, এখন আর ভয় নেই। রামলাল বিশ্বাস করতে পারল কিনা বোঝা গেল না, কিন্তু আর কিছু জিজ্ঞেস করল না। তারানাথ হাঁটতে শুরু করলেন হরিপদবাবুর বাড়ির দিকে এবং পথে একটা চায়ের দোকানে বসে 1 কাপ চা খেলেন। সেই চায়ের স্বাদ এত ভালো লাগলো যে তারানাথের মনে হলো জীবনে এত ভালো চা আগে কখনো খাননি। কারণ মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে আসার পরে সাধারণ জিনিসগুলো অসাধারণ লাগে। হরিপদবাবু দরজা খুলে তারানাথকে দেখে প্রায় কেঁদে ফেললেন। তারানাথ দা, 7টা বেজে গেছে, তুমি ফেরোনি? আমি ভেবেছিলাম। হরিপদবাবু কথা শেষ করতে পারলেন না। তারানাথ বললেন, ফিরে এসেছি, চা আছে। হরিপদবাবু হেসে ফেললেন এবং ভেতরে গেলেন চা বানাতে। তারানাথ বসার ঘরে বসলেন এবং হাত দুটো সামনে মেলে ধরলেন। হাত কাঁপছে এখনো, কিন্তু সেটা ভয়ের কাঁপন নয়, ক্লান্তির কাঁপন। হরিপদবাবু চা নিয়ে এলেন এবং বললেন, কি হয়েছিল বলো? তারানাথ সব বললেন, শুরু থেকে শেষ পর্যন্ত। কিভাবে 3টি অস্ত্র আলাদা আলাদা কাজ করছিল না, কিভাবে প্রায় হেরে গিয়েছিলেন, কিভাবে বুকের শক্তি সংহত করেছিলেন এবং কিভাবে শেষে 3টি একসাথে ব্যবহার করে আমেন খেপ্রুকে শেষ করেছেন। হরিপদবাবু সব শুনলেন এবং শেষে বললেন, সোনার মুখোশটা? তারানাথ বললেন, তলঘরে পড়ে আছে, সেটা মিশরের জিনিস, সেখানে ফিরে যাওয়া উচিত। হরিপদবাবু একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, পুলিশকে কি বলবো? 4টে খুনের কেস খোলা আছে। তারানাথ বললেন, পুলিশকে বলো তদন্তে এক অজ্ঞাত ব্যক্তির নাম উঠে এসেছে যে মারা গেছে। কেসটা বন্ধ করতে বলো, বাকিটা তারা নিজেরাই বুঝে নেবে। হরিপদবাবু বললেন, আর সেই মুখোশ? তারানাথ একটু ভাবলেন এবং বললেন, অধ্যাপক শশাঙ্ককে দিয়ে দাও, তিনি ব্যবস্থা করবেন। 2 দিন পরে তারানাথ কলকাতা ছাড়ার আগে একবার গেলেন ভবানীপুরের সেই বাড়িতে। তলঘরে নামলেন, যেখানে আমেন খেপ্রুর শরীর ধুলো হয়ে গিয়েছিল। সেখানে এখন শুধু দুধ বালির একটা স্তর এবং সেই বালির উপরে সোনার মুখোশ। তারানাথ মুখোশটা তুলে নিলেন এবং কিছুক্ষণ দেখলেন। সুন্দর কাজ, 3000 বছরের পুরনো শিল্পীর হাতের কাজ। এই মুখোশে কোনো দোষ নেই, দোষ ছিল যে মানুষ এটা পরত তার। তারানাথ মুখোশ রেখে দিলেন এবং মনে মনে বললেন, আমেন খেপ্রু, তুমি হয়তো খারাপ ছিলে, কিন্তু 3000 বছর বন্দি থাকা যথেষ্ট শাস্তি। এখন যেখানে গেছো সেখানে শান্তিতে থাকো। তারপর তলঘর থেকে বেরিয়ে এলেন এবং পেছনে দরজা বন্ধ করে দিলেন। সেদিন বিকেলে হরিপদবাবুর বাড়িতে বসে তারানাথ একটা বিড়ি ধরালেন।
হরিপদবাবু বললেন, তারানাথদা, তুমি প্রতিবার এরকম একা লড়াই করতে চাও? একদিন না একদিন বিপদ হবে। তারানাথ ধোঁয়া ছাড়লেন এবং বললেন, বিপদ তো এবারও হয়েছিল, কিন্তু ফিরে এসেছ। হ্যাঁ। তারানাথ জানলার দিকে তাকালেন। বাইরে কলকাতার বিকেল, রাস্তায় মানুষ, ট্রামের শব্দ, সাধারণ জীবন চলছে। এবং এই মানুষগুলো জানে না যে দুদিন আগে তাদের শহরে 3000 বছরের পুরনো একটা অভিশাপ ছিল। তারানাথ চান এটা তারা না জানুক, জানলে ভয় পাবে। আর মানুষের ভয়ের চেয়ে বড় অভিশাপ আর নেই। হরিপদবাবু নতুন একটা চিঠি এগিয়ে দিলেন। এটা তোমার জন্য এসেছে, বর্ধমানের একটা গ্রাম থেকে। তারানাথ চিঠি নিলেন, খুললেন, পড়লেন। মুখে কোনো ভাব এলো না, শুধু পিড়ি শেষ করলেন, উঠে উঠে দাঁড়ালেন এবং বললেন, হরিপদ, কাল সকালে বর্ধমানের ট্রেন কটায়